আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন প্রণয়ের অমল কাব্য। লিখেছেন টিআরএম সোহাগ। পর্ব সংখ্যা ৮। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় ব্যাডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপর ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই। জামা সরে গিয়েছে পেটের উপর থেকে, তবে প্লাজোর কোমরের রবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটে খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ঢোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো। না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গেছে। কিছু ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢুক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। দু হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেইভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের উপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। ঘাট হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলো। মায়রা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মায়রাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা দুয়েক পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোই লালিত আভায় প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানলার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বারবার দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পরপর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মায়রা। গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে উত্তরও খুঁজে পায় না। রেগে জানলার গ্রিলে একটা পাঁচ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফুস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানলার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পিছন থেকে কেমন ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখেই রুকুচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে?
মায়েরা মুখ উঁচু করে শ্বাস নেয়, হাত পা খিচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার দুগাল তার দু হাতের আঁচলে নিয়ে ভীতিস্বরে বলে, হে গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিছু বুঝলো না, বোধ হয় শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার দুহাত তার দু হাতের মাঝে নেয়, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানলার দিকে তাকালো, দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানলা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়, ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়রার দুহাত আঁকড়ে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝলো পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দু হাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়, মেয়েটা এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজায়, চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের উপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে, মৃদুস্বরে বলে, আরে ওকে? মায়রার চোখ বুজেই ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো, দ্রুত ব্যাগ থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে, ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো। আবার উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে মায়রার শরীর ছেড়ে দিয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার দুহাত তার দুহাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়রার দুহাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়রার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলল, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়রা একদম শান্ত হয়ে যায়, ভারী নিঃশ্বাস পড়ে। মায়রাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়রার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়রার মুখের দিকে চায়, তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়রার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানে জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়, মেঝে থেকে মায়রার ওড়না তুলে ঘুমন্ত মায়রার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে, দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শিথিল হলেও ঘরের ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান, বলিষ্ঠ দেহ থেকে চুয়ে চুয়ে ঘাম বেয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘাম এর ছড়াছড়ি, কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানলার সামনে এসে দাঁড়ায়। জানলার কাছে সিগারেটের প্যাকেটের পাশেই লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটের সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেট এর দিকে তাকালো। ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেপানো আগুনের ন্যায় গরম আধপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানলা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ছাড়া দেয়। হাতে ছ্যাঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখাবয়বে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানলা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টাখানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেইভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে
সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়রার দিকে তাকায়। মায়রা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। ভ্রুকুচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়রার ডান হাত ধরে গালে হাত দিলে মায়রা একটু নড়ে ওঠে। ইরফান মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজর নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন কালো অন্ধকার নিবে সকালের মিটিমিটি আলোয় ধরণী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগ এর ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়রা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে বা হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়রা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখলো, কিছু বলল না। মায়রাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপরে রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়রা পিট পিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। থরফর করে উঠে দূরে সরে বসে। এ লোক যদি দেখে সে তার গায়ের ওপর ঘুমাচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়রা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে তাকায় ভ্রু কুঁচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মায়রা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে? তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানলো মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানলা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনো সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি, সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন থেকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতেই দুহাত দোগালে চলে যায়। ইরফানের ধমকের সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে উঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাসমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের এমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়রা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়রা অসহায় মুখ করে মিনমিন করে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি, এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। অ্যাসমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই, নাও। মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে,
বের হও এ ঘর থেকে এক্ষুনি। মায়ের রাগ লাগে, নিজের চোখের 12টা বেজে আছে, সে তো ভালোর জন্য জিজ্ঞেস করেছে, আর এ লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব কাপড় জমা করে পাশের একটা জারকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোককে। এগিয়ে যায় দরজার দিকে, একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান এসি জানলা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন, বুঝেছি, ফ্যান দেব? ইরফান চোখ মেলে তাকায়, মায়ের দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়, এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝেই ইরফানকে ব্যাট থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়, এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানলা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফনিল খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বুজে ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসেজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না, জোর করে মায়েরার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বেন না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এ লোকটা কেমন যেন শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘুরানো। মায়েরা বেডের এক পাশ থেকে ওপাশে যায়, ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি। তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি? না থাক, আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভ্রুকুচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ডয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়ের হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে শুধু। মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীরে পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পিছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধের কথায় মায়েরা পিছু ফিরে তাকায়, আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেললো মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটে ফোটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশেখায় হলুদাব আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখাবয়বে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে।
ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না, তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না, এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বাহাত নিজের গালে বোলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়ের কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে, নিষ্পাপ লাগলো। কিন্তু মায়ের কথা মনে পড়লেই কেমন রেগে তাকালো ইরফানের দিকে, মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক একটা। তার অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো, আবারও মুচকে হাসলো। তার জামাই অনেক কিউট, এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুহাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে, বা হাতে ইরফানের চুলগুলো ধরলো, ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলোর কাছে ধরলে কেমন ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ হয়। মায়েরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটু নড়চড় নেই। বাহাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতো জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়েই ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে একটা সাইজে রেখেছে, যেন সেলুনে গেলেই সব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়েই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়, একটা এ লোকের ঘুম গাঢ়, আরেকটা উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিতে নিলে মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরার শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়েরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না। দুহাত ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের উপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। তাতে দাঁত চেপে আগুনের পোড়ার জায়গা জ্বলুনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায় কাঁচাই খেয়ে নেবে। সে তো আকাব করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝেতে ফেলে দেয়। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মায়রার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জোড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়রার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভৌ দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তি চোখে দেখলো মায়রার দৌড়, বিড়বিড় করলো, স্টুপিড বাদর। চোখ বুজে বা হাতে কপাল স্লাইড করে, কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান? বাবার গলায় ইরফান গলা ছেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফুঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকেলের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে, সারা না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে।
বিরক্তির নিঃশ্বাস ফেলে প্যাড থেকে নেমে দাঁড়ায়। খাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে খাড় ঝেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়। চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মায়রা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। দুপা পিছিয়ে আসে। রাগে আয়নায় জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ এগিয়ে গিয়ে বেডসাইডের টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অত্যন্ত ধীর পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মায়রা। আপনি যদি একজন লেখক বা লেখিকা হয়ে থাকেন আর যদি চান আপনার নিজের লেখা উপন্যাস, ছোট গল্প, বাস্তব জীবনের গল্প, মজার ঘটনা কিংবা যে কোনো মৌলিক লেখা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে আপনার লেখাটি পাঠিয়ে দিন fkcsdreamyworld@gmail.com এই ইমেল ঠিকানায়। নির্বাচিত লেখাগুলো আমার নতুন ইউটিউব চ্যানেল FKCS মিডনাইট থটসে আমার কণ্ঠে প্রকাশ করা হবে। প্রতিটি লেখার সঙ্গে লেখক লেখিকার পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। চাইলে আপনার নাম, ছদ্মনাম অথবা আপনার ফেসবুক আইডি, পেজের নামও উল্লেখ করা হবে। তাহলে আর দেরি কেন? আপনার সেরা লেখাটি আজই পাঠিয়ে দিন। হয়তো পরবর্তী গল্পটি হবে আপনারই লেখা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিক হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পরপর পিছন ফিরে দেখছে। তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়ের সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাচ্ছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তার মতোই, কারোর কথা শুনবে না। তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়ার দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পিছনে? সে নিজেও পিছন ফেরার আগেই কেউ তাকে ছট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়েরা ভীত চোখে ইরফানকে দুহাত ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়েরার দুহাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মায়েরার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়, অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে। ইরফান মায়েরার গাল আরো শক্ত করে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে তার সাথে আঁকলে নেয়। বিচলিত হয়। মায়েরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হে গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখে মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়েরাকে নিজের সাথে আঁকলে ধরে
ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট করে বলে, ভালো। তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে এসেছেন? ইরফান ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। থমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশের ছেলেটা মাথা চুলকায়, ভাবছে বাথরুম না করেই সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছে না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশে 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এই পাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে খাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়রার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই। ইরফান কল কেটে দেয়, ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা মোবাইল ছুঁড়ে ফেললো, চোখ বুজে শ্বাস ফেললো। একটু আগেও এত রাগেনি যতটা এখন লেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মায়েরা ঢুক গিলে, এই লোক এমন ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনও এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীর এত গরম। মায়েরার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয়। বারবার ভীতি ঢুক গিলে। ইরফান হঠাৎই মায়রাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়রার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেডসাইড টেবিলের কোণার সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান মায়রাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালেই আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলোর দিকে চায়। মায়েরার পাশের বেডসাইড টেবিলে জোরে সোরে একটা লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরার মাথা ঝিমঝিম করছে, চারদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতর আসে। মায়রাকে মেঝেতে এভাবে উপর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়রাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আটকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে ছিঁড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মায়রা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়রাকে ধরে ধরে বিছানায় বসালে মায়রা নিজেই এক কোণায় গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। সুন্দর মা অবাক হয়, মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে, মা, জানিস তো ইরফান রাগে, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়রার চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, আর লাগবো না। সুন্দর মা মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে। তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি, ঘরে মনে হয় নেই। মায়রা কিছুই বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাছে মায়েরা মার খেতে পারে, ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাও বলছে না কোনো, একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনে মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের ছাপ লেপটে বলে,
ইরফান মায়েরাকে এভাবেই মারে? তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? ওষুধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়েরাকে আমি খুব ভালো করে চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনলো না, বিয়েটা তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতই মায়েরা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলে বিপরীত মেরুর, তবুও শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আত্মরা হয়ে যাবে। শুদ্ধ শরীরে সার চড়াতে চড়াতে গম্ভীর গলায় বলল, এর জন্য মামার উপর আমার অনেক রাগ আছে। আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায় গ্রামের ধুলোর রাস্তায়। এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়, সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়ে ধুলোমাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশেপাশের মানুষ ভয় পাচ্ছে। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতেই দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষের যেন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না, বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়েরার ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়, বউকে মেরে কেটে ফেটে দিস, আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই, সর, থাক। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ও মা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এর জন্যে মায়েরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো, মার খাওয়ায়। কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটার। কি সাহস ভাবা যায়। ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা, হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থামানোর কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে, তাতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখানে থেকে যা। শুধু ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতর যায়। শুধু মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভ্রুজোড়া কুচকালো। কিছু ভাবতেই কুচকানোর ভ্রু খানিক শিথিল হয়। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোকে সোজা করছি আমি, মায়ের পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়ের দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়ের মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো, ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফানকে চুপচাপ এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওইদিকে কারোর সাথে মায়েরাকে বিয়ে দিয়ে দিব। বলে তিনি নিজেই দরজা চাপিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথার পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারে রক্ত আদা শুকনো হয়ে লেপ্টে।
ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের ঘোরে কেঁপে ওঠে, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়েরার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসের টেবিলের উপর রাখে। এরপর মায়েরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুচকে ফেলে, কেমন কালছে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীতস্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়, কিছু না বলে মায়েরার থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়েরার মৃদু আর্তনাদ করে ওঠে। দুহাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাছে বিরক্ত ঠেলে বলে, এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গালমুখ সব ফেটে দিয়ে গলার পুরা দাগ চোখে পড়েছে। মায়েরা কিছুই বলল না। ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এ মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনও কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা, বুক, মুখ খামছে দিল। ইরফান মায়েরার দুহাত পিছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়েরার এত রাগ লাগছে বলার বাহিরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতের শক্ত হাতে মায়েরার দুহাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়েরা মাথা নিচু করে নেয়, দেখতে দিবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে সেই হাতে মায়েরার মাথা উঁচু করে বাঁ দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়েরা কিছু বলে না, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়েরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়ার জায়গাটায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়েরার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখাবয়ব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা উঁচু করে দেখল, এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাত কড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যাও। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বোলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পড়ে যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোটো বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখাবয়বে ছোটো করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিমি দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে 2 হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি, মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শুনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরাকে ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়েরার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টে আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়েরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনো রওনা দাওনি, উল্টে ওখানে থেকে মেয়েটাকে মারছ। ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো। রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়েরার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে বলে, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়েরার নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভ্রুকুচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাসমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভ্রুকুচকে বলল, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝাতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা, ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়েরাকে দেখতে পারে না, তারও সকলের মতো এমনটাই মনে হয়েছিল। এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এবার হয়তো মায়েরার আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলল, এখন যেতে হবে, আসছি। মানে আমি তোর জন্য রাখলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুধু চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে। বাঁ হাত স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির জানলায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমত তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে। চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিবিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না। সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মুচকাবে না। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে
অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।